আওয়ামী লীগ ছাড়া মহাজোটের সব শরিক এখন বিরোধী দল, বললেন ওবায়দুল কাদের। স্পষ্ট হলো এক দশক পর আওয়ামী লীগের একলা পথ চলা। নির্বাচন নিয়ে রাজনৈতিক দল ও নাগরিকদের সঙ্গে সংলাপের বিষয়ে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক, ছিলেন না বিএনপির কেউই। সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বাংলাদেশের। কূটনীতিকদের সঙ্গে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী, সহযোগিতার সম্পর্ক বজায় থাকবে, ব্রিফিংয়ে কূটনীতিক কোরের প্রধান। নাব্য সংকটে কাঁঠালবাড়ি, শিমুলিয়া ও পাটুরিয়া দৌলদিয়ায় ফেরি চলাচল ব্যাহত। পদ্মার ছোট ছোট চরে প্রায়ই আটকে যাচ্ছে নৌযান, কাজে আসছে না চলমান নদী খনন কাজ। এবং মুকুলে মুকুলে ছেয়ে গেছে রাজশাহীর আমের বাগানগুলো। শীতের তীব্রতা কম থাকায় আগে ভাগে এসেছে মুকুল। সঠিক যত্নের পরামর্শ ফল গবেষকদের। দেখছিলেন শিরোনাম, বাংলা সময়ের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। নবম ও দশম সংসদে শরিকরা একাধিক মন্ত্রী সহ সরকারে থাকলেও এবারই প্রথম শরিকবিহীন সরকার পরিচালনায় আওয়ামী লীগ। এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন, কার্যকর সংসদ গঠনের প্রক্রিয়ায় শরিকরা এখন বিরোধী দলে থাকবে। ফলে এক দশক পর স্পষ্ট হলো আওয়ামী লীগের একলা পথ চলা। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বিপরীতে রাজনীতির মাঠে প্রগতিশীলতার প্রতিশ্রুতি নিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে গঠিত হয় নতুন ১৪ দলীয় জোট। ২০০৮ সালের পর থেকে যুদ্ধবদ্ধ রাজনীতির ধারায় নবম ও দশম সংসদে ছিল ১৪ দলের শরিকদের একাধিক প্রতিনিধিত্ব। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায়ও তার প্রতিফলন ঘটেছে। জোটের রাজনীতিতে একে আদর্শগত বলেই অভিহিত করে আসছে আওয়ামী লীগ। এ জোটে যেমন ভাঙনের ইতিহাস আছে, তেমনি আছে সম্প্রসারণের ইতিহাস। সে ধারাবাহিকতায় জোটের নতুন দল এসেছে, হয়েছে মহাজোট। ২০১৪ সালের বিএনপিবিহীন নির্বাচনে একই সঙ্গে সরকার ও বিরোধী দলে থেকে মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টিও ছিল আলোচনায়। শপথ করেছি যে একাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগ শরিকদের নিয়ে ৩০০ আসনেই প্রার্থী দেয়। নির্বাচনের আগে সরকারে থাকার কথা বললেও নির্বাচনের পরে বিরোধী দলেই ঠাঁই হয়েছে জাতীয় পার্টির। কিন্তু নৌকা মার্কা প্রতীক নিয়ে সংসদে যাওয়া ১৪ দলের নির্বাচিত শরিকরাও বিরোধী দলেই থাকবেন বলছেন ক্ষমতাসীনরা। ১৪ দলের সাথে আমাদের যে সম্পর্ক, সেটা হলো রাজনৈতিক জোট। কাজে রাজনৈতিক জোট আমাদের থাকবেই, ১৪ দল থাকবে। সংসদে তারা বিরোধী দলেরা আসনে বসলে এবং দায়িত্বশীল বিরোধিতা যদি তারা করেন, সেটা সরকারের জন্য ভালো, তাদের জন্য। সব মিলিয়ে গেল ১০ বছরের রাজনীতিতে এবারই প্রথম শরিকদের ছাড়া সরকার পরিচালনা করতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। প্রধান বিরোধী দলে থেকে দেশের উন্নয়নে জাতীয় পার্টি যথাযথ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মশিউর রহমান রাঙা। গতকাল বিকেলে বরিশালে গণসংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। বিরোধী দলের যে ভূমিকাটি থাকে সবসময় সংসদে, আমাদের ভূমিকা তার থেকে কমে কিছু হবে না, একই রকম হবে। এবং তার থেকে বরং আমরা যেহেতু বিগত সরকারে, অর্থাৎ গত সরকারে আমি স্থানীয় সরকারেই ছিলাম, স্থানীয় সরকার কিন্তু উন্নয়নের মূল চাবিকাঠি। সুতরাং এই উন্নয়নের বিষয়গুলো আমার অনেক নখদর্পণে আছে। রাজনৈতিক দলগুলো ও নাগরিকদের সঙ্গে সংলাপের বিষয়ে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে, তবে উপস্থিত ছিলেন না বিএনপির কোনো নেতা। গতকাল সন্ধ্যায় রাজধানীর মতিঝিলে ডক্টর কামাল হোসেনের কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন ঐক্যফ্রন্ট নেতারা। জোটের মধ্যে কোনো বিভেদ নেই জানিয়ে তারা বলছেন, জোটের মধ্যে জামাতের থাকা বা না থাকা আলোচ্য বিষয় নয়, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেয় মূল লক্ষ্য। এ সময় ২৮ জানুয়ারি জাতীয় সংলাপের তারিখ পরিবর্তিত হয়ে ৬ ফেব্রুয়ারি হতে পারে বলে ইঙ্গিত দেয় ঐক্যফ্রন্ট। জোটের শীর্ষ নেতা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অনুপস্থিতির বিষয়ে জানতে চাইলে তিনি অসুস্থ বলে জানানো হয়। না না না, আমরা প্রথমে যে অবস্থায় শুরু করেছি, এখনো আমরা ঐক্যফ্রন্ট এই একই জায়গায় আছি, একইভাবে আছে, আমাদের মধ্যে কোনো দ্বিমত নাই। জামাত এখানে বড় ইস্যু হলো কিরকম করে? বড় ইস্যু আমাদের কাছে এখন ৩০ তারিখের ভোট, ২৯ তারিখ রাতে যে ডাকাতি হয়ে গেল তার বিরুদ্ধে। জামাতের সাথে আমরা ছিলাম না, এখনো নাই। এটা আমাদের কাছে আলোচ্য বিষয় হিসেবে খুব প্রাধান্য পাচ্ছে না।
সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী A.K. আব্দুল মোমেন। গতকাল বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিকদের ব্রিফিংয়ে তিনি একথা জানান। ব্রিফিংয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার সহ জাতিসংঘ এবং অন্যান্য দাতা সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও আরও ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব শহীদুল হক। পররাষ্ট্রমন্ত্রী তাঁর বক্তব্যে অর্থনৈতিক কূটনীতির গুরুত্ব বিবেচনায় সরকারের আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে ধরেন। জাতীয় নির্বাচন এবং রোহিঙ্গা ইস্যু নিয়ে কোনো আলোচনা হয়নি বলে বৈঠক শেষে জানান কূটনৈতিক কোরের ডিন ও ভ্যাটিকানের রাষ্ট্রদূত জর্জ কচেরি। পরে পররাষ্ট্রমন্ত্রী কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। জনগণের প্রত্যাশা অনেক বেড়ে গেছে, শুধু আমাদের সামনে বড় চ্যালেঞ্জ, এবং এইগুলো অর্জনের জন্য আমরা সবার আপনার পার্টনারশিপ চাই, কোলাবোরেশন চাই, হেল্প চাই। উন্নয়ন করে কোনো সন্ত্রাসী তৎপরতা যাতে না থাকে, সেই জন্য জিরো টলারেন্স আপনার টু টেরোরিজম, এবং বাংলাদেশ অন্য কোনো রাষ্ট্র বাংলাদেশকে ব্যবহার করবে না কোনো ধরনের সন্ত্রাসী তৎপরতা। রাষ্ট্রীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে। আমরা বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়েছি। বাংলাদেশের উন্নয়ন আর অগ্রগতি সরকার যাতে ধরে রাখতে পারে সে ব্যাপারে আমরা সহযোগিতা করব। শান্তি যেন বজায় থাকে তার জন্য সহযোগিতা আমাদের অব্যাহত থাকবে। বাংলা সময়ে আরও থাকছে। বাড়তি খরচের বোঝা নিয়ে বোরো মৌসুমে ধান চাষে নেমেছে নওগাঁর কৃষকরা। কাঙ্ক্ষিত দাম না পাওয়ার অভিযোগ, সরকারের নজরদারি বাড়ানোর তাগিদ। মাদারীপুরের কাঁঠালবাড়ি, শিমুলিয়া, মুন্সিগঞ্জের পাটুরিয়া, দৌলতদিয়া নৌ রুটে স্বাভাবিকভাবে নৌযান চলাচল করতে পারছে না। পদ্মা নদীতে জেগে ওঠা ছোট ছোট চরে প্রায় আটকে যাচ্ছে পণ্য বোঝাই কার্গো, ফেরি, লঞ্চ সহ একাধিক নৌযান। এতে দুর্ভোগ বাড়ছে যাত্রী ও চালকদের। বিআইডব্লিউটির পক্ষ থেকে একাধিক ড্রেজারের মাধ্যমে নদী খনন কাজ চলমান থাকলেও তা বেশিরভাগ সময় কাজে লাগছে না। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার, অভিজিতের তথ্য ও শাহাদাত আকনের ছবি নিয়ে রিপোর্ট। জোয়ার ভাটা সহ নানা কারণে পলি জমে মাদারীপুরের কাঁঠালবাড়ি, শিমুলিয়া ও মুন্সিগঞ্জের পাটুরিয়া, দৌলতদিয়া নৌরুটের বিভিন্ন চ্যানেলে। পলি অপসারণে নৌ পরিবহন মন্ত্রণালয় কোটি টাকা ব্যয়ে ড্রেজিং করছে, কিন্তু ড্রেজিং এর পলিগুলো নদীর পাশে ফেলায় সেই পলি একই স্থানে এসে আবারও সৃষ্টি হয় নাব্য সংকট। এতে নৌপথ পরিবর্তন হয়ে যায়। বিকল্প চ্যানেল ব্যবহার করায় একদিকে নৌপথের দূরত্ব বেড়ে পারাপারে সময় লাগে দ্বিগুণ, অন্যদিকে জ্বালানি খরচ বেড়ে যাওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়ছেন সংশ্লিষ্টরা। নাব্য সংকটে এর মধ্যে গত ডিসেম্বরে পাটুরিয়া, দৌলতদিয়ায় 22টি পণ্যবাহী কার্গো 2 সপ্তাহ নদীর মাঝে আটকা থাকায় ভোগান্তিতে পড়েন চালক ও ব্যবসায়ীরা। পলিমাটি এসে পড়ে আর কি পানির সাথে, আর যখন মনে করেন যে পানি কমে তখন চটটা পড়ে। সরকারি ড্রেজিং করলে সঠিকভাবে হয় না, কিন্তু পাবলিক যে ড্রেজিং করালে সবই সঠিকভাবে হয়। কোথায় কি সমস্যা হচ্ছে আমাদেরকে অবহিত করলে আমরা বিআইডব্লিউটিএ এর সাথে যোগাযোগ করি। বিআইডব্লিউটিএ পরবর্তীতে তারা ড্রেজিং এর ব্যবস্থা নিয়ে থাকে। বিশিষ্ট জনরা মনে করেন ড্রেজিং কার্যক্রমে প্রশাসনের নজরদারি বাড়ালে কমবে এ ভোগান্তি। বিআইডব্লিউটিএ এবং তারা যাদেরকে নিয়োগ দেয়, এই নিয়োগপ্রাপ্তরা ঠিকমতো কাজ করতেছে কিনা এটা ভালো করে একটু জোরদার করা দরকার। অবশ্য মাদারীপুরের জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা জানান, নৌরুটগুলোর নাব্য ফিরিয়ে আনতে মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বিআইডব্লিউটিএ মূলত এই খনন কাজ পরিচালনা করবে, এটা সম্ভবত যাচাই করা হচ্ছে, অর্থ ব্যয়ের বিষয়টা বিবেচনায় আনা হচ্ছে। তো আশা করি যে এই প্রকল্প বাস্তবায়ন হলে তো এই নাব্যতা সংকট আর তৈরি হবে না। এ ব্যাপারে মুন্সিগঞ্জে কর্মরত বিআইডব্লিউটি এর অফিসে একাধিকবার গিয়েও কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। সময় সংবাদ, মাদারীপুর। গড়াই নদীর ভাঙন রোধে রাজবাড়ীতে প্রায় 1.5 কিলোমিটার এলাকায় বাঁশ দিয়ে বাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে কাজটি তদারকি করছে ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউট। কর্তৃপক্ষ জানায়, মেসার্স ভাওয়াল কনস্ট্রাকশন নামে ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান বাঁধ নির্মাণের কাজ করছে। বাঁধটি নির্মাণে খরচ হবে প্রায় 75 লাখ টাকা। এলাকাবাসী জানায়, গত বর্ষা মৌসুমে রাজবাড়ীর কালিয়াকান্দি উপজেলায় গড়াই নদীর অন্তত 19টি পয়েন্টে ভাঙন দেখা দেয়। নদীগর্ভে বিলীন হয় শত শত বসতঘর সহ ফসলি জমি। এতে বিপাকে পড়েন ক্ষতিগ্রস্ত এলাকার হাজারো মানুষ।
নদী ভাঙন রোধে বর্ষা মৌসুমের আগেই বাঁশের বেড়া দিয়ে প্রতিরোধের ব্যবস্থা নিচ্ছেন কর্তৃপক্ষ। এতে স্বস্তি ফিরেছে নদী তীরবর্তী এলাকার মানুষের মনে। নদীর নাব্যতা বৃদ্ধি করা আর ভাঙ্গন প্রতিরোধ করা। এই প্রকল্পটা সঠিকভাবে বাস্তবায়ন হয় তাহলে দেখা যাচ্ছে যে প্রচুর উন্নয়ন হবে। মাঠে খুব ক্ষয়ক্ষতি হচ্ছিল, এইটা হলে খুব মাঠের উন্নত হবে। রাজশাহীর আমের বাগানগুলোর বাতাসে এখন শতাধিক জাতের আম মুকুলের সুগন্ধ। এবছর টানা শীত ও তীব্রতা কম থাকায় পৌষের মাঝামাঝিতেই বাগান জুড়ে এসেছে মুকুল। আমের ভালো ফলনের প্রত্যাশায় বাগানের যত্নে ব্যস্ততা বেড়েছে বাগানীদের। আগাম মুকুলে রোজার আগে বাজারে আম আসার সম্ভাবনায় দাম নিয়ে আশাবাদী ব্যবসায়ীরা, আর মুকুলের সঠিক যত্নের পরামর্শ দিচ্ছেন ফল গবেষকরা। হাবিবুর রহমান পাপুর তোলা ছবিতে রাকিবুল হাসানের প্রতিবেদন। চোখ জুড়ানো সবুজের আঙিনায় আমের মুকুলের সুবাসে মোহনীয় রাজশাহীর চারদিক। জেলার ছোট বড় বাগানগুলোতে চোখ মেললেই দেখা মিলবে স্বর্ণালী মুকুলের দৃশ্য। সপ্তাহ দুয়েকের মধ্যেই গোপালভোগ, লখনা, আমরুপালি, ল্যাংড়া সহ প্রায় 200 জাতের মুকুল পরিণত হবে কুড়িতে। তাই বাগান পরিচর্যায় ভোর থেকেই ব্যস্ত সময় পার করছেন বাগানীরা। বীজ দিলে মলটা ভালো আসবি বা গরম ধরবি, মলটা আসলে আম ভালো হবি। পোকামাকড় আসে না, আমরা একটু যত্ন হয়, ভুঁইগুলা ধরুন পরিষ্কার রাই। চারিদিক দিয়ে কুবা দিচ্ছি, বেড করব, বেড করি বাগানে পানি দিব। কৃষি বিভাগ বলছে এবছর রাজশাহীতে শীতের তীব্রতা কম ও তাপমাত্রা ভালো থাকায় বাগানে আগাম মুকুল এসেছে। তুলনামূলকভাবে গেল বছরের থেকে বেশি মুকুল এসেছে এবছর। রোজার আগে আম নামানোর সম্ভাবনায় ফলন ও দাম নিয়ে আশাবাদী বাগান মালিক ও ব্যবসায়ীরা। আবহাওয়া ভালো থাকলে আর কয়েকদিনের মধ্যেই পুরো বাগানেই মুকুল আসবে এবং এর ভালো দাম পাওয়া যাবে। আবহাওয়া এরমই থাকে তাহলে হলো আগেই আম ধরলে আম আগেই পাকবে। মুকুল তো এবার আগে আসছে, তো আমরা আশাবাদী যে এবার যদি রমজান মাসের আগে আম পাই তাহলে লাভবান হতে পারবো। এই অবস্থায় নিয়ম মাফিক কীটনাশক প্রয়োগ সহ বাগান ও মুকুলের যত্নের নানা পরামর্শ দিচ্ছেন ফল গবেষকরা। 1 লিটার পানির মধ্যে ইমিডা ক্লোপ্রিড গ্রুপের কীটনাশক দানাদার যদি হয় তাহলে 0.2 গ্রাম, আর যদি তরল হয় তাহলে 0.5 মিলি, এবং তার সাথে ম্যানকোজেব জাতীয় ছত্রাকনাশক 2 গ্রাম। এই হারে সমস্ত গাছ ভিজিয়ে স্প্রে করতে হবে। তাহলে আম গাছের যে হপার পোকার আক্রমণ হয় এবং অ্যানথ্রাকনোজ রোগ দেখা দেয়, যার কারণে আমের মুকুল এবং আম ধ্বংস হয়ে যায়, এটি সম্পূর্ণ প্রতিরোধ হবে। জেলার 18,000 হেক্টর জমিতে 2,13,426 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। হিলি ও আশপাশের উপজেলার পতিত জমিতে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে বিভিন্ন জাতের কুল বরই চাষ। স্বল্প পুঁজিতে লাভবান হওয়ায় দিন দিন বাড়ছে এই বরই চাষ। স্থানীয় বাজারে চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে বিক্রি হচ্ছে এইসব কুল বরই। কুল বরই চাষে সব ধরনের সহায়তা ও পরামর্শ দিচ্ছেন উপজেলা কৃষি অফিস। এখানে কুল বরইয়ের বাগান গড়ে তুলেছেন স্থানীয় কৃষকরা। নারিকেল ও আপেল কুল 90 টাকা ও বাউকুল বরই 60 টাকা কেজি দরে পাইকারি বিক্রি হচ্ছে। 12 হেক্টর জমিতে কুল বরইয়ের আবাদ হয়েছে। পিরোজপুরে ধানের জমিতে শীতকালীন সবজি চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা জানান, জেলার সদর উপজেলার জুজখোলা গ্রামে আমন ধান তোলার পর সেখানে শীতের সবজির বীজ ছড়িয়ে দেন তারা। এসব জমিতে ফুলকপি, বাঁধাকপি সহ বিভিন্ন ধরনের শীতকালীন সবজির আবাদ করা হয়। অনুকূল আবহাওয়া ও চাষাবাদের বাড়তি ঝামেলা ছাড়াই এই সবজি আবাদ হওয়ায় দিন দিন এই পদ্ধতিতে ঝুঁকছেন কৃষকরা। ফুলকপি, লাল শাক, পালং শাক, এই 4টা সবজি চাষ করছি। এ থেকে আমরা অনেক লাভবান হচ্ছি। ধান কাটার পরে আপনার মাটি যখন থাকে, ভিজা থাকে, তখন আপনার তার উপরে খড় দিয়ে চারা এবং বীজ বিছাই দিয়ে আপনার বিনা চাষটা এইভাবে করা হয়। এটা করলে হয় কি, এখানে আপনার তেমন একটা মজুরি খরচ লাগে না, আর যার কারণে কৃষকদের সাশ্রয় হয়, এবং এই কারণেই হচ্ছিল এরপরে মানুষ ডে বাই ডে অনেক আগ্রহী হয়ে যাচ্ছে। তরুণদের স্বপ্ন পূরণে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। গতকাল বিকেলে নওগাঁর সাপাহারে গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি কথা বলেন। মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় এই সংবর্ধনার আয়োজন করে স্থানীয় আওয়ামী লীগ। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের
শামসুল আলম শাহ সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। পরে তাকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেন। বাংলা সময় আরো থাকছে। নীলফামারীতে শতবর্ষী কদম গাছ কেটে ফেলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন, পরিবেশ রক্ষায় জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি। বরিশালে মাঘ মাসে জেঁকে বসেছে শীত। বিপর্যস্ত বরিশাল সহ দক্ষিণাঞ্চল। ঠান্ডায় সবচেয়ে বিপাকে পড়েছেন ছিন্নমূল মানুষ। শীত নিবারণে কোনো সাহায্য না পাওয়ায় অভিযোগ করছেন তারা। তবে জেলা প্রশাসকের দাবি প্রচুর কম্বল বিতরণ করা হয়েছে। এই অবস্থায় স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে চলতি মাসে আরও 2টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আমিনুল ইসলামের ছবিতে আরও জানাচ্ছেন ফেরদাউস সোহাগ। বরিশালে এবার মাঘ মাসের শুরু থেকেই কনকনে শীত অনুভূত হচ্ছে। ভোরের একটা অংশ থাকে কুয়াশার চাদরে ঢাকা। আবহাওয়া অফিস জানিয়েছে ইতোমধ্যে 3টি মৃদু শৈত্যপ্রবাহ প্রবাহিত হয়েছে। এ কারণে গ্রামের গরিব ও ছিন্নমূল মানুষ বেশি কষ্ট পাচ্ছেন। এদের অনেকেই কোনো সাহায্য না পাওয়ার কথা জানিয়েছেন। কয়েকদিন যাবৎ শীত খুব শীত পড়তে আছে। বয়স্ক লোকের জন্য খুবই সমস্যা। শীত অনেক বেশি পড়তে আছে, কাজকর্ম করতে অনেক কষ্ট হইতে আছে। এবার শীত অনেক বেশি, আমরা কোনো জায়গায় দিয়ে সাহায্য পাইনি। শীতে খুব কষ্ট করতে আছি, অথচ আমরা সাহায্য কিছু পাই না, কোনো সরকারি ব্যবস্থাও পাই না। এদিকে চলতি মাসে আরও 2টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। চলতি শীত মৌসুমে বরিশাল বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 6.5 ডিগ্রি সেলসিয়াস। আমরা আশঙ্কা করতেছি জানুয়ারি মাসে আরও 2টি শৈত্যপ্রবাহ প্রবাহিত হতে পারে। জেলা প্রশাসন বলছে শীতে হতদরিদ্ররা যাতে কষ্ট না পায় সেজন্য প্রচুর কম্বল বিতরণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ত্রাণ ভান্ডার থেকে 53,000 অধিক কম্বল পেয়েছি, যা আমরা প্রত্যেকটি ওয়ার্ড কাউন্সিলের সম্মানিত ওয়ার্ড কাউন্সিলরদের কাছে এবং উপজেলা পরিষদে নিকট প্রেরণ করেছি এবং তারা এগুলো ডিস্ট্রিবিউট করছে। আমরা নিজেরাও ছিন্নমূল মানুষের কাছে কিছু কম্বল বিতরণ করেছি এবং কার্যক্রমটা চলমান আছে। চলতি শীত মৌসুমে এখন পর্যন্ত বরিশালের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 6.5 ডিগ্রি সেলসিয়াস। গরিব ও ছিন্নমূলদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার থেকে 53,000 কম্বল পেয়েছে জেলা প্রশাসন। ফেরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। এদিকে তীব্র ঠান্ডা আর ঘন কুয়াশায় হিলিতে নষ্ট হয়ে যাচ্ছে বোরো ধানের বীজতলা। মাঘের শুরুতেই ধানের বীজতলা কোল্ড ইনজুরিতে আক্রান্ত হওয়ায় হুমকির মুখে পড়েছে হিলির বোরো মৌসুমের আবাদ। কীটনাশক ব্যবহার সহ নানা প্রচেষ্টা চালিয়েও রক্ষা করা যাচ্ছে না বীজতলা। ধানের চারা লালচে হয়ে যাওয়ার পাশাপাশি পচন ধরেছে বীজতলায়। এতে চরম বিপাকে পড়েছেন কৃষকরা। বাড়তি খরচের বোঝা নিয়ে বোরো মৌসুমে ধান চাষে নেমেছে নওগাঁর কৃষকরা। কৃষকেরা বলছেন কৃষি উপকরণ সহ নানা কারণে ফসল উৎপাদনে খরচ বাড়লেও উৎপাদিত ধানের কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছেন না তারা। কৃষি উপকরণের দাম সহ উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারের নজরদারি বাড়ানো তাগিদ সংশ্লিষ্টদের। আর কৃষি বিভাগ বলছে বোরো মৌসুমকে ঘিরে সার কীটনাশকের দাম বেশি নেওয়া হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নওগাঁ প্রতিনিধি এমআর রকির রিপোর্ট। গেল আমন মৌসুমে 4 বিঘা জমিতে ধান চাষ করেন নওগাঁর বরুণকান্দি এলাকার কৃষক ফজলু মিয়া। ধারদানা করে ফসল ফলিয়ে কাটামারাই শেষে বিক্রির পর প্রায় 5,000 টাকা লোকসান গুনতে হয়েছে বলে দাবি তার। এবার 3 বিঘা জমিতে বোরো চাষের জমি প্রস্তুতে মাঠে নেমেছেন তিনি। ফজলুর মতো অনেক কৃষক আশা নিরাশায় ধান চাষে মাঠে নামলেও দুশ্চিন্তা তাদের কাঙ্ক্ষিত মূল্য পাওয়া নিয়ে। তাদের অভিযোগ সার কীটনাশক সহ ফসল উৎপাদনে খরচ বেড়েছে কয়েক দফা, কিন্তু উৎপাদিত ধান হাটে নিয়ে মিলছে না সে অনুপাতে দাম। সব সময় খেলে আমাদের সারের দাম বাড়তি। এক আমন ধান লাগাচ্ছিলাম 3 বিঘা, লাগে কাটি কুটে 3,500-4,000 টাকা লসই আমার। ফসল ফলায় কোনো পর্তা বাড়তে পারছি না। পাটের দাম বেশি হয়ে গেছে, সারের দাম বেশি হয়ে গেছে। কৃষিজাত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা না গেলে প্রান্তিক অর্থনীতির ভিত্তি শক্তিশালী হবে না বলে মত বিশিষ্টজনদের। 2-3 সিজন থেকে যেভাবে কৃষি পণ্যের দাম নিম্নমুখী, এটা যদি অব্যাহত থাকে তাহলে আমাদের দেশের কৃষক পরিবার আর কৃষক পরিবারে থাকবে না। গেল মৌসুম থেকে এবার বস্তাপ্রতি সার ও কীটনাশকের দাম বেড়েছে 50 থেকে 100 টাকা। প্রান্তিক ব্যবসায়ীরা দাম বৃদ্ধির সুযোগকে কাজে লাগিয়ে বেশি মুনাফা লুফে নিচ্ছে। ক্রাইসিসের সময় হয়তো 2-1 টাকা বেশি পড়ে,
সেই সময় আমাদের মনে করেন বাকি ব্যবসা তো দু একটা ধরে ব্যবসা করতে হয়। কৃষক পর্যায়ে সার কীটনাশকের দাম বেশি নেওয়া হলে ডিলারশিপ বাতিল সহ কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে জেলার কৃষি বিভাগ। নিবিড়ভাবে মনিটরিং করতে পারি, বিশেষ করে আমাদের অফিসাররা আমরা মাঠেও এর জন্য করব, নামবো এবং সার মনিটরিং করে যেন সারের মূল্য নিশ্চিত করতে পারি, এ ব্যাপারে আমরা সচেষ্ট থাকবো। জেলা কৃষি বিভাগের তথ্য মতে এবার 1,88,000 হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এখন পর্যন্ত 30,000 হেক্টর জমিতে চাষ হয়েছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। জাতীয় নির্বাচনের পর এবার উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে সরব হচ্ছে রংপুর সহ পুরো উত্তরের জনপদ। উচ্চারিত হচ্ছে উন্নয়নের বহুমাত্রিক প্রত্যাশা। গ্রামকে শহরে পরিণত করতে প্রধানমন্ত্রী ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে উপজেলা পরিষদই হতে পারে সবচেয়ে উপযুক্ত মাধ্যম। পাশাপাশি উপজেলা আদালত ব্যবস্থা ফিরিয়ে আনা সহ আরও বেশি কার্যকর করে তোলার দাবি সাধারণ মানুষের। উপজেলার যে রাস্তাঘাটে যেগুলি কাজ করা দরকার সেগুলি ঠিকমতো হয় না। সমস্ত গ্রামকে শহর করবে, এই শহর করতে গেলে অবশ্যই উপজেলা পরিষদকে স্ট্রংলি করতে হবে। রাস্তাঘাটে উন্নয়ন দরকার, আমরা যেখানে এখানে স্থান পাই সেখানে যাওয়া দরকার এবং আমরা চলাচল করতে পারি শান্তিভাবে, এরকম লোকের দরকার আমাদের এখানে কলেজ একটা ভালো উন্নত মানের হোক, যাতে আমরা এখান থেকে ভালো পড়াশোনা করতে পারি। রাস্তাঘাটের উন্নয়ন না হলে আমরা কিভাবে চলবো, আর কলকারখানা না হলে গরিব মানুষ আমরা কোটে করে খাই। সেই ধরনের প্রার্থী নেবো, সেই ধরনের কাজ করব এবং যারা কাজ করতে পারবে তাদের আমার দরকার। সততা, নিষ্ঠাবান এরকম লোকের যদি আমরা সঠিকভাবে নির্বাচন নিয়ে আসতে পারি তাহলে উপজেলা আরও উন্নয়ন হবে। রংপুরের সার্বিক উন্নয়নে কাজ করার আশ্বাস দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। গতকাল বিকেলে রংপুরের পীরগঞ্জে সাংবাদিকদের একথা জানান তিনি। বড় ব্রিজগুলো তৈরি করছি, যেমন জয়ন্তীপুর ব্রিজ, তারপরে আমাদের নুন্দাহ ঘাট ব্রিজ, এগুলো কিন্তু পীরগঞ্জকে অন্যান্য অঞ্চলের সাথে কানেক্টিভিটির দিক থেকে যুক্ত করছে। আজকে শতভাগ বিদ্যুতায়ন হয়েছে, এগুলোই কিন্তু উন্নয়নের যে এক একটা করে সূচক হিসেবে যদি দেখা যায়, তাহলে এগুলোকেই আগামী দিনে আরও কিভাবে কার্যকরভাবে কাজে লাগানো যায় আমরা সেই বিষয়গুলো দেখব। চলতি বছরই সিলেট ছাতক রেল লাইন সুনামগঞ্জ পর্যন্ত সম্প্রসারিত করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। গতকাল সিলেট প্রেস ক্লাবে তাকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে একথা জানান তিনি। এই পিরিয়ডে সিলেট থেকে সুনামগঞ্জ থেকে ছাতক নিয়ে যাওয়ার আপনার চেষ্টা করা হবে। এছাড়া সড়ক পথে মানুষের যাওয়ার একটি স্বপ্ন আছে, আমরা পূরণ করতে চাই। আমরা আমাদের সড়কগুলোকে বিশ্বমানের করতে চাই। মানুষ প্রধানমন্ত্রী চান আন্তর্জেলা সড়কগুলোকে 4 লেন 6 লেন পুরু করা, প্রশস্ত করা, বাঁকগুলো ভাঙা, ইন্টারসেকশন তৈরি করা, লুপ দেওয়া, ঘোরাফেরার জায়গা তৈরি করা ইত্যাদি ইত্যাদি বিশাল পরিকল্পনা আমাদের কাগজে আছে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন। গতকাল সন্ধ্যায় টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের রুহের মাগফিরাত কামনা করে ফতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি। এ সময় গোপালগঞ্জের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকদের পাশাপাশি প্রতিমন্ত্রীর নিজ নির্বাচনী এলাকা কুড়িগ্রামের রৌমারী উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। স্বাধীনতা বিরোধী ও মৌলবাদী শক্তিকে রোধ সহ রাজনৈতিক ইস্যুতে 14 দল নিয়ে আওয়ামী লীগ বিগত দিনের মতো আন্তরিকতার সঙ্গে কাজ করবে বলে আশা প্রকাশ করেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাহ। গতকাল বিকেলে নড়াইলে আয়োজিত 2 দিনব্যাপী অমল সেন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। আমরা আশা করব যে আওয়ামী লীগ আগের মতোই আমাদের যে ধারাবাহিকতা ছিল, যে আমরা যে 14 দল করেছিলাম, যে রাজপথে সংগ্রামের জন্য 14 দলের ঐক্য, নির্বাচনে জন্য 14 দলের ঐক্য এবং সরকার গঠনের জন্য যে 14 দলের ঐক্য, যে নীতির ভিত্তিতে 14 দল গঠিত হয়েছিল, সেই নীতি অনুসরণ করবে, এটাই আমাদের প্রত্যাশা। দুর্ঘটনা এড়াতে ভোর 6টা থেকে রাত 8টা পর্যন্ত চট্টগ্রাম মহানগরে ভারী যান চলাচলে বিধি নিষেধ আরোপ করা হয়েছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার মোহাম্মদ মাহবুবুর রহমান। গতকাল বিকেলে নগরীর নিজ কার্যালয়ে সময় সংবাদকে এই কথা বলেন তিনি। রপ্তানিযোগ্য গাড়ি যাওয়া আসা করে এগুলোকে আমরা অনুমোদন দিয়ে থাকি, রপ্তানিযোগ্য ভ্যান বা কাভার্ড ভ্যান। এছাড়া অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী বহনকারী যেগুলো দ্রব্যমূল্যের
বিষয়ের সঙ্গে জড়িত সেগুলো বাদে সকল ধরনের ভারী যানবাহন চলা নিষিদ্ধ ঘোষণা আগেই করা হয়েছিল এবং এটা আরও কঠোরভাবে কার্যকর করা হবে। শুধুমাত্র রপ্তানিযোগ্য পণ্যবাহী যে ট্রাক অথবা কাভার্ড ভ্যান এইগুলো ছাড়া বাকি সকল ভারী যানবাহন দিনের বেলা শহরে প্রবেশ করতে পারবে না। রংপুরে একই পরিবারের ৩ জন সহ আলাদা সড়ক দুর্ঘটনায় সারা দেশে ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৮ জন। গতকাল সকালে ময়মনসিংহ থেকে ঢাকাগামী প্রান্তিক পরিবহনের একটি বাস টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাংরা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে নারীসহ 2 জনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা পৌঁছে আহত 15 জনকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। এদিকে বিকেলে রংপুরের পীরগঞ্জের 20 মাইল এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস পেছন থেকে মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাসের নিচে পিষ্ট হয়ে একই পরিবারের 3 জন মারা যান। দুর্ঘটনার প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভের কারণে রংপুর ঢাকা মহাসড়কে 1.5 ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। এছাড়া কুমিল্লা, নওগাঁ, গাজীপুর সহ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরও 6 জন নিহত হয়েছেন। অনিবার্য কারণ দেখিয়ে শনিবারের জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন স্থগিত করা হয়েছে। একই সঙ্গে পরবর্তীতে এই ক্যাম্পেইনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছে জাতীয় জনস্বাস্থ্য ইনস্টিটিউট। জনস্বাস্থ্য ইনস্টিটিউট থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। যদিও নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য কর্মকর্তার বরাত দিয়ে কয়েকটি বার্তা সংস্থা এই অনলাইন জানিয়েছে ক্যাপসুলের টেক্সচারে সমস্যা থাকায় এই কর্মসূচি স্থগিত করা হয়েছে। ওই কর্মকর্তার বরাতে অনলাইনগুলো জানায় ক্যাপসুলগুলো খুলে দেখা গেছে একটির সঙ্গে একটি লেগে গেছে। প্রতি বছর ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে 6 থেকে 11 মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের ক্যাপসুল, 12 থেকে 59 মাস বয়সী শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হয়, যা শিশুদের রাতকানা রোগসহ অন্ধত্ব প্রতিরোধে ভূমিকা রাখে। বাণিজ্য মেলায় সাড়া ফেলেছে কয়েদিদের তৈরি দেশীয় পণ্য। হাতে তৈরি এসব পণ্যের দাম নাগালের মধ্যে থাকায় সন্তুষ্টি প্রকাশ করেছেন ক্রেতারা। কারা কর্তৃপক্ষ বলছেন, মূলত কারাবন্দীদের সমাজের মূল স্রোতে নিতেই তাদের এই উদ্যোগ। মামুন আব্দুল্লাহ রিপোর্ট। কমলা টেবিল, দেখতে কমলার মতো, বসার আয়োজন 4 জনের। ভিন্ন ধরনের এই টেবিল মিলবে বাণিজ্য মেলার কারা প্যাভিলিয়নে। শৈল্পিক, দৃষ্টিনন্দন এবং দাম নাগালের মধ্যে হওয়ায় অনায়াসেই নজর কাটছে ক্রেতাদের। রাজশাহী কেন্দ্রীয় কারাগারে তৈরি হয়েছে, এটি অনেক সুন্দর, অনেকেই দেখতেছে, সবাই মন্তব্য করতেছে বেশ ভালো। অন্যদের চেয়ে আলাদা, কারণ ভেরি আনকমন আইটেম, যেটা আমি অন্য জায়গায় পাচ্ছি না। কারা প্যাভিলিয়ন ঘুরলেই দেখা যাবে বন্দীদের হাতে তৈরি বাঁশ, কাঠ, প্লাস্টিক, পুঁতি আর পাটের বহুমুখী পণ্য। নকশিকাঁথার বাহারি ডিজাইন আর শাড়ি লুঙ্গির পাশাপাশি সুস্বাদু আচারও মিলবে ব্যতিক্রমী এই প্যাভিলিয়নে। মোড়া, তারপরে আপনার ফোল্ডিং কাঠের চেয়ার, দোলনা, পাপোশ, কার্পেট আছে। আমরা চেয়ারগুলোতে বসলাম, আরাম চেয়ারগুলো বেশ কমফোর্টেবল। এটার ব্যাকগ্রাউন্ডটা ভাবলে আমার মনে হয় এই দাম অত্যধিক রিজনেবল। এটা যে কালারফুল বা এটার ম্যাটেরিয়ালস যেটা উলের সুতা দিয়ে করা, এটা খুব মানসম্মত। কারাবন্দীদের সৃজনশীলতার প্রশংসা করে দর্শনার্থীরা বলছেন বেকারদের জন্য এটি শিক্ষণীয়। তবে প্যাভিলিয়নটি মেলার এক প্রান্তে হওয়ায় বঞ্চিত হচ্ছেন অনেকেই। তারা ভিতরে থেকে এগুলো করতে পারতেছে, আর আমরা বাইরে থেকে এই ধরনের পণ্য তৈরি করতে পারতেছি না। যদি এরা বাইরে নিজেরাই করতে তাহলে হয়তো দেশ আরো অনেক এগিয়ে যেত। বের হওয়ার পর তাদেরকে কোনো প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে দেওয়া। যদি আমরা সামনের দিকে থাকতাম, আমাদের ক্রেতা আরো বাড়তো এবং সেল আরো বেশি হতো। বন্দিদশা থেকে মুক্ত হওয়ার পর সমাজের মূল স্রোতে তাদের ফিরিয়ে আনাই এর মূল উদ্দেশ্য বলে জানান কারা কর্তৃপক্ষ। কারাগার বের হওয়ার জন্য আর ক্রাইমের সাথে সংযুক্ত না হয়, তারা যেন দেশের উন্নয়নের কাজ করে নিজের আর্থিক সচ্ছলতা করতে পারে, সেই লক্ষ্যে আমরা এই কাজ করতেছি। কারা প্যাভিলিয়নে প্রতিদিন গড়ে ৮০,০০০ থেকে ১ লাখ টাকার পণ্য বিক্রি হয় বলে জানান বিক্রেতারা, যার 50 ভাগ পেয়ে থাকেন কয়েদিরা। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। শেরপুরে ফটোকপি মেশিন বিক্রির আড়ালে মাদক ব্যবসার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। গতকাল রাতে জেলা শহরের নিউ মার্কেট থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মার্কেটের একটি দোকানে অভিযান চালানো হয়। এ সময় 50 বোতল ফেনসিডিল সহ শতাধিক ইয়াবা সহ দোকান মালিক সবুজ মাহমুদকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে ফটোকপি মেশিন বিক্রির আড়ালে সবুজ মাদক ব্যবসা করে আসছিল বলে দাবি করে পুলিশ। নাটোরে অনুষ্ঠিত হলো মাসিক স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ক সেমিনার। গতকাল সকালে জেলা শহরের বনলতা বালিকা উচ্চ বিদ্যালয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের ছাত্রীরা অংশ নেয়।
এ সময় বয়সন্ধিকালীন পরিবর্তন ও মাসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা করেন ওয়ান ফর ওয়াল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কামরুন্নেসা মীরা। পরে যৌন হয়রানি রোধে বিভিন্ন সচেতনতামূলক বার্তা ছড়ানো হয়। সেমিনার শেষে স্কুলটিতে ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি প্যাট ব্যাংক দেয়া হয়। লক্ষ্মীপুরের একটি বাড়ি থেকে 30 লক্ষাধিক মিটার কারেন্ট জাল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় আটক করা হয়েছে একজনকে। পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রাতে জেলা শহরের পুরাতন সড়ক দিলীপ দাসের বাড়িতে অভিযান চালানো হয়। এই সময় বাড়িটির বিভিন্ন কক্ষে এবং পরে ছাদে তল্লাশি চালানো হয়। সেখান থেকে প্রায় 30 লক্ষাধিক মিটার জাল জব্দ করা হয়। এই ঘটনায় ওই বাড়ির এক কর্মচারীকে আটক করে পুলিশ। রাজশাহীর সীমান্ত এলাকায় অপরাধ দমনে বিজিবি ও বিএসএফ পদ্মা নদীতে যৌথ টহলের সিদ্ধান্ত নিয়েছে। গতকাল দুপুরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সাহেবনগর বিওপিতে অনুষ্ঠিত পতাকা বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সীমান্তে হত্যা ও চোরাচালান, মানব পাচার সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে বিজিবির পক্ষ থেকে রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল মুশফিকুর রহমান মাসুম ও বিএসএফ এর পক্ষে বহরমপুর সেক্টরের ডিআইজি কুনাল মজুমদার নেতৃত্ব দেন। জয়পুরহাটে চলছে 3 দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। গতকাল সকালে শহরের ইনস্টিটিউট অব মাইনিং মিনারোলজি অ্যান্ড মেটারোলজি চত্বরে মেলার উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শওকত আলী। এ সময় তিনি নতুন প্রজন্মকে বিজ্ঞানের প্রযুক্তি ব্যবহার করে মানুষের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান। মেলায় বিভিন্ন জেলার 40টি শিক্ষা প্রতিষ্ঠানে 317 জন ক্ষুদে বিজ্ঞানীর 45টি স্টল রয়েছে। স্টলগুলোতে প্রদর্শিত হচ্ছে 160টিরও বেশি গবেষণা প্রকল্প। নীলফামারীতে শতবর্ষী কদম গাছ কেটে ফেলার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল বিকেলে শহরের সার্কিট হাউস রোডে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এই মানববন্ধন করা হয়। নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামালের নেতৃত্বে মানববন্ধনে নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় 100 বছরের পুরনো গাছ না কাটার অনুরোধ জানান। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেন তারা। কুড়িগ্রামে কৃষকদের বাণিজ্যিকভাবে ফুল চাষে আগ্রহী করার লক্ষ্যে অনুষ্ঠিত হলো বিশেষ মাঠ দিবস। গতকাল সকালে রাজারহাট উপজেলার ছিনাইহাট এলাকার একটি বাণিজ্যিক ফুলের মাঠ পরিদর্শন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটি দল। এতে সংস্থাটির উপপরিচালক ডক্টর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সহ কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে ছিনাই এলজিডি মাঠে কৃষকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে জেলা প্রশাসক সুলতানা পারভিন কৃষকদের ফুল চাষে নানা দিক নির্দেশনামূলক পরামর্শ দেন। আধুনিকতার এই যুগে অনেকটাই হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি। দিন দিন কমে যাচ্ছে গরুর গাড়ির সংখ্যা। এই হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ধরে রাখতে এবং নতুন প্রজন্মকে জানান দিতেই ঝিনাইদহের বেতাই গ্রামে অনুষ্ঠিত হলো এই আকর্ষণীয় গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা। বিলুপ্তপ্রায় এ খেলাকে সবার সামনে তুলে ধরতেই এমন আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা। ঝিনাইদহের প্রতিনিধি লোটাস রহমান সোহাগের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। বৃহস্পতিবার সকালে দূর দূরান্ত থেকে ঝিনাইদহ সদর উপজেলার বেতাই গ্রামে আসতে থাকেন শত শত মানুষ। উদ্দেশ্য, প্রতি বছরের মতো দেখবেন গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা। যশোর, ঝিনাইদহ, মাগুরা ও চুয়াডাঙ্গা থেকে বাছাই করা মোট 20টি গরুর গাড়ি এই দৌড় প্রতিযোগিতায় অংশ নেয়। এই আয়োজনকে ঘিরে উৎসবের রূপ নেয় বেতাই গ্রামের বিশাল মাঠ। আর রোমাঞ্চকর এই প্রতিযোগিতা ঘিরে আনন্দ মেলা ছিল বাড়তি আকর্ষণ। অনেক দূর থেকে দেখতে আসছি, আমার ভালো লাগছে। সারা বছর অপেক্ষায় থাকি বছরের এই সময়টাতে গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতা খেলা দেখার জন্য। এটা বিনোদন আনন্দ পাওয়ার জন্য খেলা করতে আসছে। প্রতি বছর এই খেলাটা হয়, মানে আমরা বিভিন্ন জায়গার তো লোক এসে আর আমরা এখন সাথে থেকে মানে খেলাটা করা হয়। গ্রাম বাংলার সহজ সরল মানুষকে আনন্দ দিতে আর পুরনো ঐতিহ্য ধরে রাখতেই এই আয়োজন বলে জানালেন আয়োজক। পুরনো দিনের যে ঐতিহ্যবাহী গরু গাড়ি দৌড় প্রতিযোগিতা ধরে রাখার জন্য, গ্রাম বাংলার মানুষের কিছু আনন্দ দেওয়ার জন্য আজকের এই আয়োজন। তীব্র প্রতিযোগিতা শেষে সবাইকে পেছনে ফেলে প্রথম হয় সদর উপজেলার বেতাই গ্রামের ডালিম কুমারের গরুর গাড়ি। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়। সময় সংবাদ, ঝিনাইদহ। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আওয়ামী লীগ ছাড়া মহাজোটের সব শরিক এখন বিরোধী দল, বললেন ওবায়দুল কাদের। স্পষ্ট হলো 1 দশক পর আওয়ামী লীগের একলা পথ চলা।
নির্বাচন নিয়ে রাজনৈতিক দল ও নাগরিকদের সঙ্গে সংলাপের বিষয়ে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক, ছিলেন না বিএনপির কেউই। সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বাংলাদেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী। সহযোগিতার সম্পর্ক বজায় থাকবে, ব্রিফিংয়ে কূটনীতিক কোরের প্রধান। নাব্য সংকটে কাঁঠালবাড়ি, শিমুলিয়া ও পাটুরিয়া দৌলুদিয়ায় ফেরি চলাচল ব্যাহত। পদ্মার ছোট ছোট চরে প্রায়ই আটকে যাচ্ছে নৌযান, কাজে আসছে না চলমান নদী খনন কাজ। এবং মুকুলে মুকুলে ছেয়ে গেছে রাজশাহীর আমের বাগানগুলো। শীতের তীব্রতা কম থাকায় আগে ভাগে এসেছে মুকুল, সঠিক যত্নের পরামর্শ ফল গবেষকদের। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv, আর আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। আর সঙ্গে থাকুন সময়।